হ্যালো গাইস, গুড মর্নিং। তো অনেক দিন পর আমি চলে এসেছি একটি ব্লগ নিয়ে। আর বিয়ের পর কিন্তু এটা আমার ফার্স্ট ব্লগ, মানে আমার সারাদিন আমি বাড়িতে কী কী করি, সারাদিন সংসারে কী কী কাজ করি, সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই কিন্তু প্রথম যে কাজটা হয় সেটা কিন্তু বিছানা গোছানো। আর দেখো আমি এখানে লেগে পড়েছি বিছানা গোছাতে। আর দেখতে পাচ্ছ বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটটা রয়েছে। তোমরা হয়তো ভাবছো এই গরমের মধ্যে ব্ল্যাঙ্কেটটা কী করছে এখানে। আসলে কি মাঝরাতের দিকে কিন্তু মানে মাঝরাত বলতে ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য এই ব্ল্যাঙ্কেটটা বাইরেই ছিল, তাই আর মানে ইচ্ছে করে ভেতরে রাখা হয়নি যে থাক, আবার যখন একটু বর্ষাকাল আসবে তখন আবার একটু হালকা হালকা ঠান্ডা লাগবে, আর আমার একটু ঠান্ডা বেশিই লাগে, তো সেই জন্য এটা রাখা আছে। আর আমি না এইদিকে জানালাটা খুললাম না, কারণ জানালার পেছনের দিকে অনেক আম গাছ রয়েছে, আর সেই আম গাছের মধ্যে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে সেই পোকাতে পুরো একদম ঘর ভরে যায়, সেই জন্যই সারাদিন এই জানালাটা বন্ধই থাকে। আর বিকেলের পর থেকে এটা খোলা হয়। আর দেখতেই পাচ্ছ বিছানাতে মানুষের থেকে বেশি বালিশের সংখ্যায় রয়েছে, দুটো কোল বালিশ রয়েছে আর এদিকে 3টা বালিশ রয়েছে কিন্তু। আর সেই জন্য না আমার বিছানা গোছাতেও প্রচণ্ড পরিমাণের সময় লাগে। আর এই চাদরটা রাখা হয় ওর জন্য, কারণ ও একটু নাক আর কান দুটো ঢেকে রেখে দেয়, মানে বেশি হাওয়া নাকে কানে আসলেও সমস্যা হয় সেই জন্যে। আর এই যে দেখো এখন বালিশগুলো আমি ভাঁজ করে রাখছি ভালো করে, আর এরপরে বিছানাটা একটু ঝেড়ে নেব। দেখবি বিছানা কিন্তু টান টান না হলে কিন্তু একদমই ভালো লাগে না, বিশেষ করে আমার তো একদম বিছানা পরিপাটি না থাকলে একদমই ভালো লাগে না। আর যদিও এই বিছানা পরিপাটি করে আরও একটু বেশি পরিপাটি করে, আর আমার যে কম্বলটা তোমরা ভাঁজ করা দেখলে সেটা কিন্তু আমি ওর কাছ থেকেই শিখেছি, এরকম এগরোলের মতন ভাঁজ করা। তো তারপরে এখানে আলনাতে কিছু জামা প্যান্ট রয়েছিল ওর, সেগুলোও ভাবছি একবার ভাঁজ করে নিই, কারণ একবার কি হয়, একবার রান্নার দিকে চলে গেলে না আর ঘরের দিকে আসা হয় না, যার জন্য গোছানোও হয় না। আর পরে যখন রান্নার শেষে যখন ঘরে ফিরি তখন আর মনে হয় না যে ঘরের কোনো কাজ করি, তখন মনে হয় কি একটু মানে ফ্যানের নিচে বসে একটু ঠান্ডা হয়ে একটু মানে বিশ্রাম করি। তো সেই জন্যে আমি ঘুম থেকে উঠে সকালবেলায় আমি যেগুলো একদম ঘরের কাজ থাকে খুঁটিনাটি সেও সমস্ত কিছু করে রেখে দিই, যাতে আমি রান্না করে এসে ঘরটাকে যেন একদম সুন্দরভাবে রেডি দেখি, আর এসে আমি একদম সুন্দর করে যেন বসে পড়তে পারি রেস্ট করার জন্য। আর এই টাওয়ালটা না আমি ড্রেসিং টেবিলটা ঢেকে রাখি, কারণ আমি শুনেছি বিছানার সামনে নাকি আয়না রাখতে হয় না। তো আমাদের এই ড্রেসিং টেবিলটা না, মানে এই আলনার সাথে যে ড্রেসিং টেবিলটা রয়েছে এটা না আমাদের একদম বিছানার সামনে, তো সেই জন্য রোজ রাতে কিন্তু এই টাওয়ালটা দিয়ে আমি আয়নাটাকে ঢেকে রাখি, আর সকালবেলা করে এই টাওয়ালটাকে খুলে নিই। আর এখানে সোফাও রয়েছে, এবার সোফার কাপড়টাও ঠিকঠাকভাবে ঝেড়ে রেখে দিই। আগে তো এই সোফাতে আমাদের পুষি থাকতো, মানে আমাদের বিড়াল, সে থাকতো এখানে। তো এখন ও যে কোথায় চলে গেছে ও মানে ও আর আসে না, তো সেই জন্য সোফাটা এখন মোটামুটি পরিষ্কারই থাকে, নইলে পুরো সোফা কিন্তু পুষির দখলেই থাকতো, মানে ওই সারাদিন এখানে ঘুমিয়ে থাকতো। তো এরপরে আমি একটু ড্রেসিং টেবিলটাও মুছে নেব। আসলে ঘরে না মানে ধুলোবালি নেই ঠিকই, কিন্তু তবুও একটু দুদিন হয়ে গেলেই না কোথা থেকে যে ধুলো জমেই যায়, তো সেই জন্য ভাবি রোজই আমি পরিষ্কার করে রাখারই চেষ্টা করি, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম, সেই জন্য ভাবলাম যে একটু সময় যখন আজ তখন এগুলো সব কিছু একবারে পরিষ্কার করেই রেখে দিই। তারপরে এবার তো ঘর ঝাড় দেবো। আর এই স্ট্যান্ড ফ্যানটা প্রচণ্ড পরিমাণে দরকার, কারণ আমাদের ঘরে না ভীষণ গরম, যার জন্য এই স্ট্যান্ড ফ্যানটা থাকলে ভীষণ আরাম লাগে, মানে উপরের যে ফ্যানটা রয়েছে সেই ফ্যানটার বিন্দুমাত্র হাওয়া গায়ে লাগে না এই গরমে আর কি। এই জন্য এই স্ট্যান্ড ফ্যানটা এই সামনেই রেখে দেওয়া হয়, তাহলে বারবার করে সেট করতে হয় না, সেই জন্যই সামনেই রেখে দিয়েছি। তো চলো এবার পুরো ঘরটাকে ঝাড় দিয়ে নিই ভালো করে। তবে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যারা তোমরা আমার আগের কন্টিনিউ ভিডিও দেখে এসেছো তারা দেখবে আমার আগের ভিডিও আর এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, কারণ এই চ্যানেলটা তো আমার বিয়ের আগে থেকেই করা, তাই বিয়ের আগে আমার অন্যরকম একটা লাইফস্টাইল ছিল, আর বিয়ের পরের লাইফস্টাইলটা কিন্তু একদমই আলাদা। সেটা তোমরা ভিডিওটা দেখো সম্পূর্ণভাবে, তাহলেই বুঝতে পারবে। আর তবে বিয়ের পরেও এই জীবনটাকে মানে এই সময়টাকে কিন্তু আমি বেশ ভালোভাবেই উপভোগ করছি, বেশ ভালোই লাগছে, বলে না সময়ের সাথে সাথে সব কিছুই সয়ে যায়, তো ব্যাপারটা হচ্ছে সেটাই। আগে বিয়ের আগে যেমনটা ছিলাম তখন হয়তো তেমনটাই প্রয়োজন ছিল, আর বিয়ের পরে আমি যেমনটা আছি এখন হয়তো তেমনটাই প্রয়োজন। তো তাই সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন ঘটে, আর নিজেদেরকেও পরিবর্তন করতে হয়। নিজে পরিবর্তন হব না এইটা ভেবে থাকলে কিন্তু
কোনো কিছুতেই কেউ কোনো দিনও শান্তি পায় না। তো আমার মনে হয় যে সময়ে যেমন থাকা প্রয়োজন সে সময়ে তেমন থাকাই উচিত, তাহলেই দেখবে সব কিছুই খুব সুন্দর আর সব কিছুই খুব ভালোই লাগছে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে বাইরে এতটাই হাওয়া দিচ্ছে না যে বারান্দাতে সব বাইরে থেকে পাতা এসে পড়ছে, আর ওই বললাম যে আম গাছের মধ্যে ছোটো ছোটো পোকা রয়েছে, সেই পোকাগুলো এসে গোটা বারান্দা একদম ভরে রয়েছে, যার জন্য কিন্তু ঝাড় দিতে একটু বেশি সময় লাগছে, আর ঝাঁটার সাথে সাথে না সব ধুলোগুলো চলে যাচ্ছে। তো এখন চলে এসেছি আমি ব্রাশ করতে, আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে এক সময় 6টা বা 6:30টায় ঘুম থেকে উঠবো, এটা কখনোই ভাবতে পারিনি, কারণ ওই সময় আরও বেশি আমার ঘুম হতো। হ্যাঁ, একটা টাইমে উঠতাম, সেটা হচ্ছে 5 to 10, যখন হয়তো টিউশন থাকতো 6টা থেকে, তখন হয়তো উঠতে হতো, ওটা বাধ্যবাধকতা। কিন্তু তারপর থেকে কখনো 6টায় ঘুম থেকে উঠবো এটা কিন্তু একদমই ভাবিনি। কিন্তু বিয়ের পরে কি হয়েছে, এখন 6টা 6:30 বাজলেই মনে হয় অনেক বেলা, যদিও 6:30টায় উঠি আমি, তবুও কিন্তু আর একটা বিষয় দেখেছি, আসলে ঘুম ভালো হলে না 6টা 6:30 কোনো ব্যাপারই হয় না। আর গরমকালে সত্যি 6টা 6:30 মানে অনেকটাই বেলা, এখন সেটা মনে হয়, আগে মনে হতো না। আর আমার এই শ্বশুরবাড়িতে আরেকটা নিয়ম রয়েছে, তোমরা দেখতে পেলে, চা করে কিন্তু এই ফ্লাক্সে রাখা হয়, কারণ সকলের তো ওঠার টাইম এক হয় না, সেই জন্যে এই ফ্লাক্সে করে রাখা হয়, যে যখন ওঠে সে তখন এই ফ্লাক্স থেকে চা নিয়ে খেয়ে নেয়। আর তারপরে আমি চলে এসেছি আমার চা নিয়ে এই বারান্দাতে, সাথে নিয়েছি 2টো কাঠবাদাম। আসলে অন্যদিন চাটা কিন্তু ঘরেই খাওয়া হয়, কিন্তু আজকে না বাইরে ওয়েদারটা এত সুন্দর, বেশ মেঘলা মেঘলা আর একটু হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য ভাবলাম যে বারান্দাতে বসে আজকে চাটা খাই, আর এত ভালো লাগছিলো চারিদিকে দৃশ্যটা দেখতে, সেই জন্য এই বারান্দায় বসে বসে নিজের মতন ভাবছি আর চা খাচ্ছি। এটার একটা আলাদাই মজা, আর চা খাওয়াটা না আমার মানে একটু শান্তি করে না খেলে আমার মানে পোষায় না, তো সেই জন্য সমস্ত কাজকর্ম শেষ করেই কিন্তু আমি চাটা একদম আরাম করে বসে খেয়ে নিলাম। এরপরে যাব সানে, এটাই কিন্তু আমার সকালবেলা ডিউটি থাকে, সারা রকমের কাজকর্ম শেষ করে একদম সকাল সকাল, প্রায় এখন 8:10, ওই যে ঘুরে দিয়ে দেখা যাচ্ছে, এখন আমি যাচ্ছি সানে। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হবে। তো দেখো আমি স্নান করে চলেও এলাম। আর একটা কথা, আমি কিন্তু এই বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আমি কিন্তু একদমই নাইটি পরি না, কিন্তু যখন স্নান করতে যাই তখন বাথরুমে তো আর শাড়ি পরা যায় না, তো সেই জন্য বাথরুম থেকে বেরোনোর সময় এই নাইটিটা পরে ঘরে আসি, তারপরে কিন্তু আমি এখানে ড্রেস চেঞ্জ করে নিই। আসলে নাইটি পরা আমার শ্বশুরবাড়ি থেকে বারণ না, একদমই বারণ না, আমি সব কিছু ড্রেস ক্যারি করতে পারবো, কিন্তু ব্যক্তিগতভাবে আমার হচ্ছে শাড়ি পরতেই ভীষণ ভালো লাগে, আর শাড়ি পরতে আমি বেশি কমফর্টেবল ফিল করি, কারণ নাইটিতে আমাকে ঠিক অতটা মানায় না। তো হ্যাঁ, হয়তো একটু রেডি হতে সময় লাগে, ঠিকই আছে, কিন্তু অভ্যেস হয়ে গেছে শাড়ি পরতে পরতে। বিয়ের আগে থেকেও শাড়ি পরার অভ্যেস, আর বিয়ের পরেও শাড়ি পরবো এটাই আমি ভেবে রেখেছিলাম, তো সেই জন্যই আমি শাড়িতেই কমফোর্টেবল, আমার কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কখনও যদি নাইটি পরার প্রয়োজন হয় তখন তো অবশ্যই পরবো, কিন্তু যতদিন পারবো ততদিন শাড়ি পরারই চেষ্টা করব। তো এটাই হচ্ছে আমার শাড়ি পরার রহস্য, আর কিছুই না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু একদম ফুললি পারমিশন রয়েছে, আমি সব কিছু ড্রেসই পরতে পারি। আর সিঁদুরটাও কিন্তু আমি এরকমই পুরো একদম স্মৃতি ভরায় পরি, মানে বিয়ের পর থেকেই পরে আসছে। হ্যাঁ, বা তোমরা সকলে বলতেই পারো যে হয়তো নতুন বিয়ে হয়ে যায় সেই জন্য এখন পড়ছি, ভবিষ্যতে এটা আর পড়ার সময় পাবো না, সেটা ভবিষ্যতে দেখা যাবে। বর্তমান সময় বা যতটা সময় আমি পারবো এভাবেই আমি নিজেকে রাখতে চাই, আর নিজেও এইভাবে থাকতে চাই। তো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমি রান্নাঘরে। আর আমার এখানে মানে আমার শ্বশুরবাড়িতে কিন্তু উনুনে গ্যাসও আছে, কিন্তু উনুনেই রান্নাটা বেশি হয়, যেহেতু আমার শ্বশুরবাড়িটা গ্রামে, আর গ্রামে তো প্রচুর খড়ি পাতার একদম অভাব নেই, সেই কারণেই তো আজকে রান্না করব করলা আলুর রসা, ঝিঙে দিয়ে সর্ষে বাটা, আর করব ডাল। তো রান্না সম্পর্কে তোমাদেরকে কী আর বলবো, রান্না সম্পর্কে কোনো ধারণা কিন্তু আমার বিয়ের আগে পর্যন্তও ছিল না। আর আমরা বাপের বাড়িতে ছিলাম 4 জন, যার জন্য আমাদের রান্নার পরিমাণও ছিল ভীষণই পরিমাণে অল্প। আর এখানে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, এই ভাতের মার গালা এটা কিন্তু আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল, কিন্তু ধীরে ধীরে আমি শিখে গেছি, আরও শেখা বাকি, মাঝে মাঝে একটু টলমল হয়ে যায়। আর এই উনুনে রান্না করা তো জীবনে প্রথম, উনুন কীভাবে ধরাতে হয় সেটাই আমার কোনোদিনও জানা ছিল না, কিন্তু আজকে উনুনেই আমি 3, 4, 5 পদ আরাম করে রান্না করে দিতে পারবো, কোনো অসুবিধাই হয় না। আর এই গরমে একটু অসুবিধা হয়, কিন্তু ওই করতে করতে না অভ্যেস, মানুষ তো অভ্যেসেরই দাস।
তো জানো কি, প্রথম যখন উনুনে রান্না করতাম তখন ভীষণই ভয় লাগতো যে কি করে আঁচ কমাবো বাড়াবো, মানে যেমন গ্যাসে আঁচ কমানো বাড়ানোর একটা পদ্ধতি ছিল, কিন্তু উনুনে আঁচ কেমন করে কমাবো বাড়াবো এটা আমার ভীষণ অসুবিধেও হতো। এখনও মাঝে মাঝে হয়, যখন চারিদিকে একটু মানে তাল দিয়ে কাজ করতে হয় তখন একটু অসুবিধা হয়, কিন্তু ধীরে ধীরে ওই সব কিছুই আয়ত্তে চলে এসেছে। এখনও একটু টলমলো হয়ে, ওই যে বলছি তো সব কিছু কেবল শিখছি, এখনও তো অনেকটা সময় আছে শেখার, সেই জন্য একটু এখনও অসুবিধা হয়, কিন্তু তবুও ঠিক হয়ে যায়। তো দেখো আমার আজকে রান্না কমপ্লিট। এখানে ঝিঙ্গে সর্ষে, করলা আলুর রসা, ডাল আর স্যালাড, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমার বিয়ের পরের প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার সংসারের সমস্ত খুঁটিনাটি কাজকর্ম তোমাদের সাথে অল্প একটু করে শেয়ার করে নিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে।